রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের পবিত্র কোরআন অবমাননার একটি ঘটনা বৈশ্বিক মুসলিম সমাজে গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। এই প্রেক্ষাপটে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথির বক্তব্য কেবল একটি তাৎক্ষণিক নিন্দা নয়, বরং এটি ধর্ম, রাজনীতি, ভূরাজনীতি এবং সভ্যতাগত দ্বন্দ্বের এক বিস্তৃত বয়ানের অংশ। এই বিশ্লেষণমূলক প্রবন্ধে কোরআন অবমাননার ঘটনাটি, এর রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপট, হুথির বক্তব্যের তাৎপর্য, পশ্চিমা রাজনীতিতে ইসলাম বিদ্বেষীদের ধারা, মধ্যপ্রাচ্য সংকটের সঙ্গে এর সংযোগ এবং মুসলিম বিশ্বের সম্ভাব্য প্রতিক্রিয়া। প্রথমেই ঘটনাটির দিকে তাকানো যাক। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার প্ল্যানো শহরের একটি ইসলাম বিরোধী মিছিলে অংশ নিয়ে মার্কিন সিনেটর এক প্রার্থী প্রকাশ্যে পবিত্র কোরআন অবমাননা করেন। ব্যক্তি হিসেবে তিনি চরম ডানপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত হলেও এই কাজের প্রতীকী অর্থ ব্যক্তিগত সীমা ছাড়িয়ে যায়। কারণ কোরআন মুসলমানদের কাছে কেবল একটি ধর্মগ্রন্থ নয়, এটি বিশ্বাস, আইন, নৈতিকতা এবং পরিচয়ের কেন্দ্রবিন্দু। ফলে এই ধরনের কাজকে মুসলিম সমাজ সহজে ব্যক্তিগত মত প্রকাশ হিসেবে দেখেন না, বরং এটি একটি সামষ্টিক অপমান এবং উস্কানি হিসেবে বিবেচিত হয়। যুক্তরাষ্ট্রের মতো একটি দেশে যেখানে সংবিধান মত প্রকাশের স্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়, সেখানে ধর্মীয় অবমাননা বারবার আইনগতভাবে বৈধ হলেও নৈতিক ও সামাজিক প্রশ্ন থেকে যায়। প্রশ্নটি হল, মত প্রকাশের স্বাধীনতা কি ইচ্ছাকৃতভাবে একটি ধর্মীয় সম্প্রদায়ের অনুভূতিতে আঘাত করার অধিকার দেয়? এই বিতর্ক নতুন নয়। ইউরোপে কোরআন পোড়ানো, ব্যঙ্গচিত্র প্রকাশ কিংবা ইসলাম বিরোধী বিক্ষোভের ঘটনাগুলো এই প্রশ্নকে সামনে এনেছে। যুক্তরাষ্ট্রের এই ঘটনাও সেই ধারারই একটি সম্প্রসারণ। এই প্রেক্ষাপটে আব্দুল মালিক আল হুথির বক্তব্য গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি এই ঘটনাকে বিচ্ছিন্ন বা আকস্মিক কিছু হিসেবে দেখেন না, বরং এটিকে তিনি ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে একটি চলমান যুদ্ধের অংশ হিসেবে ব্যাখ্যা করেন। তার ভাষায় যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইসরায়েল এবং তাদের মিত্ররা পরিকল্পিতভাবে ইসলামের পবিত্রতা ক্ষুণ্ণ করতে চাইছে। এই বক্তব্য একদিকে আদর্শিক, অন্যদিকে রাজনৈতিক। কারণ হুথি আন্দোলন নিজেই দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সঙ্গে সংঘাতে জড়িত। ফলে তার বক্তব্যে ধর্মীয় আবেগের পাশাপাশি রাজনৈতিক অবস্থানও স্পষ্ট। হুথির দৃষ্টিভঙ্গিতে কোরআন অবমাননা শুধু ধর্মীয় অপমান নয়, এটি উপনিবেশবাদ, আধিপত্যবাদ ও সাংস্কৃতিক আগ্রাসনের একটি প্রতীক। তিনি মনে করেন, পশ্চিমা শক্তিগুলো কেবল সামরিক বা অর্থনৈতিকভাবে নয়, সাংস্কৃতিক ও নৈতিক ক্ষেত্রেও মুসলিম সমাজকে দুর্বল করতে চায়। এই বক্তব্য অনেক মুসলিম সমাজে সমর্থন পায়, কারণ ঔপনিবেশিক ইতিহাস ও সমসাময়িক ভূরাজনীতিতে পশ্চিমা হস্তক্ষেপের অভিজ্ঞতা এখনও স্মৃতিতে তাজা। তবে বিশ্লেষণমূলক দৃষ্টিতে দেখতে গেলে প্রশ্ন ওঠে, এই ধরনের বক্তব্য কি বাস্তবতাকে পুরোপুরি ব্যাখ্যা করে, নাকি এটি রাজনৈতিক সংঘাতকে ধর্মীয় রূপ দিয়ে দেখার একটি কৌশল? পশ্চিমা বিশ্বে ইসলাম বিদ্বেষ যে একটি বাস্তব সমস্যা, তা অস্বীকার করা যায় না। মুসলিমদের বিরুদ্ধে বৈষম্য, ঘৃণামূলক অপরাধ এবং রাজনৈতিক ভাষ্যে ইসলামকে নিরাপত্তা হুমকি হিসেবে উপস্থাপন, এসবই নথিভুক্ত বাস্তবতা। কিন্তু একই সঙ্গে পশ্চিমা সমাজের ভেতরেই ইসলামপন্থী, বহুসাংস্কৃতিক ও মানবাধিকারকামী শক্তিও সক্রিয়। ফলে পুরো পশ্চিমকে এককভাবে ইসলামের বিরুদ্ধে যুদ্ধরত হিসেবে দেখা বিশ্লেষণের সরলীকরণ হতে পারে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল ইসরায়েল ফিলিস্তিন সংকটের প্রসঙ্গ। হুথি তার বক্তব্যে ইসরায়েলের কর্মকাণ্ড এবং পশ্চিমা সমর্থনের কথা উল্লেখ করেছেন। ফিলিস্তিনে আল আকসা মসজিদ, গাজা ও পশ্চিম তীরের পরিস্থিতি মুসলিম বিশ্বের আবেগকে দীর্ঘদিন ধরে নাড়া দিচ্ছে। এই সংকটের সঙ্গে কোরআন অবমাননার মতো ঘটনার সংযোগ স্থাপন করে একটি বৃহত্তর বয়ান তৈরি করা হয়, যেখানে ধর্মীয় অবমাননা, সামরিক দমন ও রাজনৈতিক আধিপত্য একই সূত্রে গাঁথা। এই বয়ান অনেক মুসলিমের কাছে গ্রহণযোগ্য, কারণ তারা নিজেদের অভিজ্ঞতায় বৈষম্য ও অবিচারের ধারাবাহিকতা দেখতে পান।
হুথির বক্তব্যে মুসলিম সরকার ও জনগণের প্রতি আহ্বানও গুরুত্বপূর্ণ। তিনি কেবল আবেগ প্রকাশ করেননি, বরং দায়িত্বের কথা বলেছেন। তার মতে নীরবতা ও উদাসীনতা শত্রুদের আরও সাহসী করে তোলে। এই বক্তব্য মুসলিম রাজনীতিতে একটি পরিচিত সুর। অতীতে কার্টুন বিতর্ক, কোরআন পোড়ানোর ঘটনা কিংবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননার ঘটনাও একই ধরনের আহ্বান শোনা গেছে। প্রশ্ন হলো, এই আহ্বানের বাস্তবায়ন কিভাবে হবে? কূটনৈতিক প্রতিবাদ, অর্থনৈতিক চাপ, সামাজিক আন্দোলন নাকি প্রতীকী বিক্ষোভ? কোন পথে এগোবে মুসলিম বিশ্ব? এখানে মুসলিম রাষ্ট্রগুলোর বাস্তবতা বিবেচনায় নেওয়া জরুরি। মুসলিম বিশ্ব কোনো একক রাজনৈতিক সত্তা নয়। মধ্যপ্রাচ্য, দক্ষিণ আফ্রিকা ও ইউরোপের মুসলিম সম্প্রদায়ের রাজনৈতিক স্বার্থ, অর্থনৈতিক অবস্থা ও কূটনৈতিক অগ্রাধিকার ভিন্ন। অনেক মুসলিম দেশ যুক্তরাষ্ট্র ও পশ্চিমা শক্তির সঙ্গে কৌশলগত সম্পর্ক বজায় রাখতে বাধ্য। ফলে তারা কঠোর প্রতিক্রিয়া দেখাতে সংকোচ বোধ করে। এই বাস্তবতা হুথির মতো নেতাদের বক্তব্যকে জনপ্রিয় করলেও রাষ্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন তা কঠিন করে তোলে। একই সঙ্গে মুসলিম সমাজের ভেতরেও মতভেদ রয়েছে। কেউ কেউ মনে করেন প্রতিটি কোরআন অবমাননার ঘটনায় উত্তেজিত প্রতিক্রিয়া পশ্চিমা মুসলিম বিদ্বেষীদের উদ্দেশ্য পূরণ করে। তারা চান সংঘাত, মেরুকরণ ও সহিংসতা বাড়ুক, যাতে মুসলিমদের সহিংস হিসেবে উপস্থাপন করা যায়। অন্যদিকে অনেকেই মনে করেন নীরবতা মানেই আত্মসম্মান বিসর্জন। এই দ্বন্দ্ব মুসলিম রাজনৈতিক চিন্তার একটি কেন্দ্রীয় প্রশ্ন। মত প্রকাশের স্বাধীনতা বনাম ধর্মীয় সম্মান, এই বিতর্কে আন্তর্জাতিক আইন ও মানবাধিকার কাঠামোর সীমাবদ্ধতাও স্পষ্ট। আন্তর্জাতিক মানবাধিকার আইন সাধারণত ব্যক্তির অধিকারকে প্রাধান্য দেয়। ধর্মীয় অনুভূতির সুরক্ষা তুলনামূলকভাবে দুর্বল। ফলে রাষ্ট্রগুলো আইনগতভাবে কোরআন অবমাননা ঠেকাতে খুব বেশি পদক্ষেপ নিতে পারে না, বিশেষত পশ্চিমা গণতান্ত্রিক ব্যবস্থায়। এই বাস্তবতা মুসলিম সমাজে ক্ষোভ সৃষ্টি করে এবং দ্বৈত মানদণ্ড এর অভিযোগ জোরালো হয়। হুথির বক্তব্যের আরেকটি দিক হল জায়নবাদ শব্দের ব্যবহার। তিনি জায়নবাদকে একটি শত্রু শক্তি হিসেবে চিহ্নিত করেছেন। এই ধরনের ভাষা মধ্যপ্রাচ্যের রাজনীতিতে প্রচলিত হলেও আন্তর্জাতিক পরিসরে এটি বিতর্কিত। কারণ জায়নবাদ শব্দটি কখনো রাজনৈতিক মতাদর্শ, কখনো ইসরায়েল রাষ্ট্রের নীতি, আবার কখনো ইহুদি পরিচয়ের সঙ্গে গুলিয়ে ফেলা হয়। বিশ্লেষণমূলকভাবে বলা যায়, এই ধরনের অস্পষ্টতা বক্তব্যের গ্রহণযোগ্যতাকে জটিল করে তোলে এবং সমালোচনার সুযোগ সৃষ্টি করে। তবুও হুথির বক্তব্য যে আবেগী সাড়া ফেলেছে তা অস্বীকার করা যায় না, বিশেষ করে সেই মুসলিম সমাজে যারা পশ্চিমা হস্তক্ষেপ, যুদ্ধ ও নিষেধাজ্ঞার শিকার। ইয়েমেন নিজেই দীর্ঘদিন ধরে যুদ্ধ, মানবিক সংকট ও আন্তর্জাতিক হস্তক্ষেপের ভেতর দিয়ে যাচ্ছে। এই বাস্তবতায় হুথির বক্তব্য ধর্মীয় প্রতিরোধের ভাষা ধারণ করে, যা সমর্থকদের কাছে ন্যায্য এবং নৈতিক বলেই প্রতীয়মান হয়। ভবিষ্যতের দিকে তাকালে প্রশ্ন ওঠে, এই ধরনের ঘটনা ও প্রতিক্রিয়া মুসলিম পশ্চিমার সম্পর্ককে কোন দিকে নিয়ে যাবে? একদিকে অবমাননাকর কর্মকাণ্ড অব্যাহত থাকলে অবিশ্বাস এবং উত্তেজনা বাড়বে, অন্যদিকে সংলাপ, শিক্ষা ও পারস্পরিক সম্মানের উদ্যোগ না নিলে এই চক্র ভাঙা কঠিন। মুসলিম বিশ্বে ধর্মীয় শিক্ষার পাশাপাশি রাজনৈতিক সচেতনতা ও কৌশলগত চিন্তার প্রয়োজন রয়েছে, যাতে আবেগের সঙ্গে বাস্তবতাও বিবেচনায় আসে। সবশেষে বলা যায়, যুক্তরাষ্ট্র কোরআন অবমাননার ঘটনা এবং হুথির প্রতিক্রিয়া কেবল একটি সাম্প্রতিক খবর নয়, এটি একটি বৃহত্তর বৈশ্বিক সংকটের প্রতিফলন। এই সংকটের কেন্দ্রে রয়েছে পরিচয়, ক্ষমতা, ন্যায় বিচার এবং সম্মানের প্রশ্ন। হুথির আহ্বান মুসলিম সমাজকে আত্মসম্মান ও প্রতিরোধের কথা স্মরণ করিয়ে দেয়, তবে সেই প্রতিরোধের রূপ ও কৌশল নিয়ে গভীর চিন্তা করা জরুরি। বিশ্লেষণমূলক দৃষ্টিতে আবেগ ও বুদ্ধিবৃত্তিক ভারসাম্য বজায় রেখেই এই ধরনের সংকট মোকাবেলা করা মুসলিম বিশ্বের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শাহাদাত হোসেন। আমন্ত্রণ জানাচ্ছি ইরান রেডিও বাংলার নিয়মিত আয়োজন মুখোমুখি অনুষ্ঠানে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এমন একজন বিশিষ্ট রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন। আমাদের সাথে আছেন বাংলাদেশের অন্যতম বড় একটা রাজনৈতিক দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন জাতীয়তাবাদী কৃষক দলে তিনি যুগ্ম সাধারণ সম্পাদক জনাব ফজলে হুদা বাবুল।
আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রেডিও ইরানের সকল দর্শকের জন্য আমার শুভেচ্ছা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা আমাদের পুরো অনুষ্ঠান জুড়ে আজকে সমসাময়িক বাংলাদেশ প্রসঙ্গ এবং আন্তর্জাতিক বিশেষ করে মধ্যপ্রাচ্য ইস্যু নিয়ে আমরা একটু কথা বলতে চাই এবং আপনার নির্বাচন এবং একজন ফজলে হুদা বাবুল কীভাবে হয়ে উঠলেন সেটিও জানবো। আমরা শুরুই করছি সমসাময়িক রাজনীতি দিয়ে। আপনি জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভীষণ অসুস্থ। আমরা জাতীয় গণমাধ্যমের খবরে দেখি বা বাংলাদেশের কোথাও কোথাও বিএনপির প্রার্থিতা নিয়ে কিছুটা সংকটও আছে। রাজনৈতিক বিশ্লেষকরা কেউ কেউ বলছেন যে চতুর্মুখী একটা চাপে আছে বিএনপি। আপনার কাছে পর্যবেক্ষণ জানতে চাই। ধন্যবাদ। এই যে আপনি অনেকগুলো বিষয়ের অবতারণা করেছেন। প্রথম বিষয় হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতা। দেখুন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া তো একটা অনন্য অসাধারণ মানুষ, যেটাকে বিশেষিত করার মতো যোগ্যতা আমার নেই। আমি অবাক হয়ে যাই যতই তার ভেতরে যাই, দেখি আরও পড়ি, জানি। আমরা ওনার সম্পর্কে খুব কম স্টাডি করেছি, বাংলাদেশও খুব কম ওনার সম্পর্কে লেখালেখি হয়েছে। ওনার কাছের মানুষরা সেভাবে লিপিবদ্ধ করতে পারেননি। ওনার মুখ দিয়ে কোনোদিনও খারাপ কথা বের হতো না। 5ই আগস্টের পর উনি যেভাবে দায়িত্ব নিয়ে দেশবাসীকে একতাবদ্ধ করেছেন, ওনার মেসেজ ছিল ওই সময়টাই একটা এই দেশের অবিস্মরণীয় একটা সময়। তখনও কিন্তু উনি এভার কেয়ারই ছিলেন। জীবন যুদ্ধ ওনার কিন্তু এখন শুরু হয়নি। ওনার জীবন যুদ্ধ উনি 71-এও ফাঁসির কাষ্ঠে যেতে পারতেন। ওনার স্বামী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা, সেটা অনেক পরে। কিন্তু ওনার স্বামীর প্রথম পরিচয় হচ্ছে, আমি মেজর জিয়া বলছি, উই রিভল্ট। উনি যে ডিক্লারেশন দিলেন স্বাধীনতার, তখন ম্যাডাম খালেদা জিয়ার বয়স কত ছিল? ছোট ছোট 2 সন্তান। এই যে একটা সিচুয়েশন, তখন যদি অন্যরকম রেজাল্ট আসতো, ম্যাডাম সহ তার বাচ্চার সহ কিংবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ সবারই তো ফাঁসি হয়ে যেত, তাই না? তো ওনার শুরু অনেক আগে থেকেই কিন্তু ওনার এই জীবন মৃত্যুর সন্ধিক্ষণ, আমরা যেটাকে শুদ্ধ বাংলায় বলি, সেটার সাথে উনি পরিচিত। 75-এ ওনাকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কিন্তু বন্দি করা হলো। তখনও উনি আরেকবার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। তারপর 82-তে যখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ব্রাশ ফায়ার করে মারা হলো, তখন কিন্তু উনি জীবনযাপন করেছেন। ওই সময়ের একটা স্যাক্রিফাইস আছে ওনার। ওই সময় কিন্তু প্রেসিডেন্ট সেনাবাহিনীর প্রধান এরশাদ তাকে বলেছিলেন প্রেসিডেন্টের দায়িত্ব নিতে। ম্যাডাম খালেদা জিয়া এটা অস্বীকার করেছিলেন। এটা অস্বীকার করবার পর তাকে যখন একজন তার পিএস, প্রবাবলি উনি বেঁচে আছেন, মাঝে মধ্যে সাক্ষাৎকার দেন একটু মিডিয়ায়, সবসময় কোট্টর সাদিক আমার মনে হয় ওনার নাম, সাবেক সচিব, উনিও বলছিলেন ওই দিন, শুনলাম। তো উনি ম্যাডামকে বললেন যে আপনি নিলেন না কেন, তো নিতে পারতেন। নিয়ে পরে এরশাদের কথা মতো কাজ না করলেন, আপনি আপনার মতো করে চালালেন। তো ম্যাডাম খালেদা জিয়া উত্তর দিয়েছিলেন যে এইটা তো মুনাফিকি, তো আমি করতে পারি না, এটা তো আমার মধ্যে নাই। উনি কিন্তু রাজপথে আসলেন, ছোট ছোট বাচ্চাদের বাসায় রেখে উনি কি সংগ্রাম করেছেন আমরা তখন দেখেছি। গণতন্ত্র পুনরুদ্ধার করেছেন এই সময়গুলো ঢাকা শহরে। এটা আমারও ওনাকে সামনাসামনি দেখবার, আমরা তখন ঢাকা সিটি কলেজে পড়ি, এই আনন্দ সিনেমা হল থেকে আমরা টেম্পোতে চড়ি, তখন দেখি মিছিল যাচ্ছে বিএনপির। ম্যাডাম খালেদা জিয়াকে দেখলাম তপ্ত রোদের মধ্যে, জ্যৈষ্ঠ মাসে ম্যাডাম আন্দোলনে রাজপথে, ওই বয়সে বাসায় ছোট ছোট বাচ্চা রেখে উনি সফল হলেন, প্রধানমন্ত্রী হলেন।
উনি যেসব কাজ করেছেন দেশের সংস্কার, অর্থনৈতিক সংস্কার, তখন আমরা দেখেছি 90 দশকে যে দেয়ালে দেয়ালে লেখা থাকতো ভ্যাট মানি না, তখন ভিএটি ইন্ট্রোডিউস করলেন। রিফর্ম, অর্থনৈতিক যে রিফর্মটা ওই সময়টাই হয়েছে, ওটার উপর কিন্তু ভবিষ্যৎ দাঁড়িয়ে গেছে বাংলাদেশের। আপনার পরবর্তীতে লক্ষ কোটি ডলারের বাজেট শুনেছেন, কিন্তু এগুলার বেস ছিল অন্য জায়গায়। বেস ছিল এদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই ইরি চাষ, উন্নত মানের ধানের বীজ, ইউরিয়া সার কারখানা স্থাপন, শ্যালো মেশিন তখন নতুন, আমরা ছোট তখন, আমরা দেখেছি শ্যালো মেশিনে যে আমরা গোসলও করতাম মাঠের মধ্যে, কি স্বচ্ছ পানি বের হচ্ছে। চায়না থেকে মেশিন এসেছে, এই যে ডিপ মেশিন, শ্যালো মেশিন নিয়ে এসে সেচ ব্যবস্থা, খাল খনন, দেশের বাইরে মধ্যপ্রাচ্যে শ্রমিক রপ্তানি করা। আপনার পররাষ্ট্রনীতি যদি দেখেন, সে সময় সৌদি আরব, চীন, ইউএস, মধ্যপ্রাচ্যের অনেক দেশ, এদের যে স্বাধীনতার স্বীকৃতি আদায়, পাশাপাশি ভারতের সাথে যে একদম ন্যায্যতার ভিত্তিতে যে দর কষাকষি, সেই সাথে আপনি দেখবেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিন্তু ওই সময়ও রোহিঙ্গার কিন্তু একটা কাহিনী ঘটেছিল, আপনি জানেন। তো তখন কিন্তু শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা জাতিসংঘে একটা কথা বলেছিলেন, হয় এদেরকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন, না হয় এদের সবার হাতে অস্ত্র দিব, আমরা আরাকান দখল করব। দ্যাট ওয়াজ এ স্টেটমেন্ট, এবং আমরা কিন্তু তখন সফল ছিলাম। এখন কিন্তু আমাদের মানে বিস্ফোরা এখন এই রোহিঙ্গারা। তো আসছিলাম ম্যাডামের কথায়। তো ম্যাডাম খালেদা জিয়া যে সংস্কারগুলো করেছে, নারীর সামাজিক সুরক্ষা, নারীর মেয়েদের অবৈতনিক শিক্ষা ব্যবস্থা, আপনার কৃষি ঋণ মওকুফ, অর্থনৈতিক যে রিফর্ম করেছেন ম্যাডাম খালেদা জিয়ার সময়, তার উপর কিন্তু সামনে আমি অবাক হলাম কিছুদিন আগে, সরি একটু রাজনীতিও চলে আসলো, আমি দেখলাম জামাতের আমির, ওনার মতো একজন মানুষ, এগুলো ছোটখাটো নেতারা বললে এগুলা ঠিক আছে, রাজনীতিতে আসে এগুলা কথা, কিন্তু জামাতের আমির এটা মিথ্যা কথা বলে দিলেন যে কি বিএনপি 5 বারের দুর্নীতিতে চ্যাম্পিয়ন, অথচ ওনাদেরই আরেকজন অঘোষিত আমির পিনাকি ভট্টাচার্য কিন্তু তার ইয়েতে বলেছিলেন যে কিভাবে এটা পুরো ব্যাখ্যা দিয়েছিলেন যে আওয়ামী লীগের সময় এটা এমন লেভেলে গেছে লাস্টের দিকে, এটা 2001 হচ্ছে গত বছরেরটা ছিল, অ্যান্ড ইট ওয়াজ অন এ টপ হাই। তো তারপর ম্যাডাম খালেদা জিয়া দায়িত্ব নেওয়ার পর ক্রমান্বয়ে এটা কমের দিকে গেছে। এরপর আপনি দেখেন গত 15 বছরে ম্যাডাম যেটা করেছে, এটা তো আমাদের সবার প্রকাশ্য, এবং এই জেনারেশনও সেটা দেখেছে যে উনি কিভাবে। আজকে ম্যাডাম খালেদা জিয়া যদি আপোষ করতেন, তাহলে কি এই পর্যায় পর্যন্ত আমরা আসতে পারতাম? 18 আসতে পারতো, আপনি 24 আসতে পারতো। তো উনি যেভাবে নিজেকে আপোষহীন রেখেছেন, নিজের সন্তানকে হারিয়েছেন, বড় সন্তানকে শির দ্বারা ভেঙে দেশের বাইরে দেশান্তরিত করেছেন, উনি জেল খেটেছেন, ওনার স্বামীর 40 বছরের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে টেনে হেঁচড়ে তাকে বের করে দেন, মিনিমাম সম্মান দেয়া তো দূরে থাক, তাকে অপমানিত করে একটা বৃদ্ধ নারী হিসেবে তাকে মিনিমাম কোনো কনসিডারেশন তো করা হয়নি, সেটা নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু উনি তারপরও আপোষ করেননি। দেখুন, ওনাকে যখন জেলে নিয়ে যাই, তারপর আমি অসুখের ক্ষেত্রে আসছি, উনি যখন পিজিতে ভর্তি হন, তখন কোর্ট থেকে পিজিকে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে তার রোগের ব্যাপারে একটা বিস্তারিত দেওয়ার জন্য। সেই সময় কিন্তু প্রবাবলি ইট ওয়াজ অন ডিসেম্বর 2019, ডিসেম্বরের 11 বা 12 এরকম একটা ডেট হতো, মানে তখন কিন্তু একটা বোর্ড, সেখানে পিজির ভাইস চ্যান্সেলর সহ সেই বোর্ডের তারা একটা রিপোর্ট দিয়েছিল, ওখানে কিন্তু লিভারের কোনো কিছু উল্লেখ ছিল না। তারপর কিন্তু ম্যাডামের এই 1 বছরের মাথায় লিভার সিরোসিস আসে, কোত্থেকে আসে? তাকে অবশ্যই পয়জন দেওয়া হয়েছে। সো এমন কিছু তাকে করা হয়েছে যে উনি যেন তিলে তিলে মারা যায়। কিন্তু ম্যাডামের যে প্রাণ শক্তি, শুধু এবার না, উনি তো 6 বার এর আগে মৃত্যুর একদম দোরগোড়া থেকে ফেরত এসেছে, এটা অফিসিয়াল স্টেটমেন্ট আমি বলছি। তো
তো আমি আশা করি এবারও উনি ফেরত আসবেন। এর মধ্যে যারা রাজনীতিটা দেখে, যাদের হিউম্যানিটি নাই, যারা কি বলবো, যারা এইসব ম্যাডাম খালেদা জিয়ার মতো একজন অসামান্য অনন্য হিউম্যান বিংকে নিয়ে যারা কথা বলে, কথা তোলে, গুজব ছড়ায়, এটা আমি তাদের জন্য শুধু দোয়া করতে পারি। আচ্ছা, আমরা একটু তারেক রহমান সাহেবের ফিরে আসার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে একটু কথা বলতে চাই। যে আসলে নেটিজেনদের আলোচনা সমালোচনা, আসলে আপনি জানেন যে গণমাধ্যমগুলোতে বা যারা রাজনীতি সংশ্লিষ্ট বা বিশেষজ্ঞ বা বিশ্লেষক, তারা কথা বলছেন, নানান সমীকরণ তুলে আনছেন যে আসলে রাজনীতিতে কেন বাংলাদেশে ফিরছেন না। আসলে মূল কি কারণে, যদিও তারেক রহমান নিজে ক্লিয়ার করেছেন যে আসলে তার ফেরা একক নিয়ন্ত্রণাধীন নয়, অর্থাৎ উনি কবে নাগাদ ফিরতে পারেন? কেউ কেউ বলছেন যে তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরবেন। আপনি কি মনে করেন? দেখুন, এটা তো ওনার আমাদের দলের নীতি নির্ধারকরা, এবং উনি বলতে পারবেন ভালো। এখন আপনি আমার মতামত জানতে পারেন, কারণ আমি তো দলের মুখপাত্র নই। আমার মতামতটা এরকম যে মানুষটা বড় হয়েছে লাশ দেখে, যে মানুষটা জন্মের পর দেখেছে তার বাবা মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, মার সাথে গৃহবন্দী, যে মানুষটা যখন বাল্যকালে তার বাবাকে দেখেছে ব্রাশ ফায়ার হতে, যে মানুষটা তার ছোট ভাইকে দেখেছে যে এই হাসিনারিজমের সময় কিভাবে ছোট ভাইকে তিলে তিলে হত্যা করা হয়েছে, যে মানুষটা দেখেছে তার মাকে কিভাবে মৃত্যুর দিকে ঠেলে দেওয়ার সকল চেষ্টা করেছে, সেই মানুষটা যখন 100% নিশ্চিত না হবে তার নিরাপত্তা নিয়ে, কিংবা তার দলের সিনিয়র নেতারা বলবে ওকে উই আর ওকে, মানে কি করে আপনি হলে আপনি কি করতেন? এই যে আমি ঘটনাগুলো বললাম, তার জীবনে ওনার বড় হওয়াটা যেভাবে হয়েছে, বলতে পারেন উনি তো রাজনীতিবিদ। আমাকে অনেকে বলেন হয়তো খুব ডিস্টার্ব করছে একটা মানুষ, প্রচণ্ড ডিস্টার্ব করছে, ওটা মানে আউট অফ ওয়ে, আমি তাকে ধমকও দিতে পারবো না। কিংবা আমার একটা কর্মী খুব বাজে একটা কাজ করেছে, আমি তাকে নাকি সবার সামনে শাস্তি দিতে পারবো না, কারণ অন্যরা যদি কিছু মনে করে, এই যে আমাদের প্রথা, আমাদের সমাজটা কিন্তু নষ্ট হয়ে গেছে। সত্যটা কিন্তু অনেক কর্কশ, বুঝছেন? তো জনাব তারেক রহমান আসবে কি আসবে না, এই মাথা ব্যথা তো বিএনপির লোকদের সবচেয়ে বেশি হওয়ার কথা নাকি? তো মায়ের চেয়ে মাসির দরদ এত বেশি কেন? এর মধ্যে তো আমি রাজনীতিটাই দেখছি, এর মধ্যে তো আমি তাদের যে বিএনপির চরিত্র হরণেরই অপচেষ্টা দেখছি, এবং সর্বত্র তাই হচ্ছে, এর বাইরে অন্য কিছু না। আমার কাছে মনে হয়েছে এটা ভেরি সিম্পল। তারেক রহমানকে কেন মারা হলো, পেটানো হলো, এটার জবাবদিহিতা কেউ চায়নি। কিন্তু ঠিক আছে, 10 বছর আগে কেউ কিন্তু স্ট্যাটাসে, অনলাইনে, সোশ্যাল মিডিয়ায় লেখেনি আমরা তারেক রহমানকে চাই দেশে আসুক। তারেক রহমান দেশে আসবে কিনা এটা বিএনপি জানে, তারেক রহমান জানে। আপনি কি দেখেছেন সারা বাংলাদেশের কোনো বিএনপির মানুষ, যারা আমরা তার কর্মী, তার সহযোদ্ধা, তারা কিংবা তার পরম আত্মীয় যারা, তার মামা বেঁচে আছেন, তার মা বেঁচে আছেন, তার স্ত্রী পরিবার বেঁচে আছেন, তার ছোট ভাইয়ের পরিবার সবাই আছেন, তার আরও কাজিনরা আছেন আমি নিশ্চিত, তো তারা তো কেউ কোনো স্ট্যাটাস দিচ্ছেন না। তো হু আর দে যারা বলছে তারেক রহমান আসতে পারবে? তারেক রহমান অবশ্যই দেশে আসবে। তারেক রহমান এদেশের স্বাধীনতার ঘোষকের সন্তান। এদেশে শোনেন, সারা পৃথিবীতে এমন একজন মানুষ আপনি দেখাতে পারবেন না, একজন মানুষ যদি দেখাতে পারেন আমি আর কোনোদিন রাজনীতি করব না, যে মানুষটার বাবা সে দেশের স্বাধীনতার ঘোষক ছিল, সেনাবাহিনীর প্রধান ছিল, সেক্টর কমান্ডার ছিল, বীর উত্তম ছিল, প্রেসিডেন্ট ছিল, মা প্রধানমন্ত্রী ছিল 3 বার। এরকম একজন মানুষ পৃথিবীতে দেখাতে পারবেন আপনি? সে তারেক রহমানকে নিয়ে যারা কথা বলেন, আপনার আশাবাদী তিনি প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশে ফিরবেন? দেখুন, উনি প্রধানমন্ত্রী হবেন নাকি উনি
হবেন না, উনি মন্ত্রিত্ব নিবেন কি নিবেন না, এইটা ওনারও ব্যক্তিগত বিষয় নয়, কিন্তু এটা আমাদের দলের এবং যারা পার্লামেন্ট মেম্বার নির্বাচিত হবেন তারা পার্লামেন্টেই তো প্রধানমন্ত্রী নিয়োগ হয়, দলীয় একজন কর্মী হিসাবে আপনার দলীয় সংসদীয় নেতা নির্ধারিত হয়, প্রধানমন্ত্রী নির্ধারিত হয়, পার্লামেন্ট মেম্বাররা ডিসিশন নেন। তো এখানে তো তারেক রহমান মহোদয়েরও কিছু নাই, আমারও কিছু বলার নাই। তো যারা এগুলো বলে তারা ওই যে পলিটিক্যাল রেটরিক, নাথিং এলস। একটা ব্যাপার শোনা যায়, দেখা যায় যে আসলে যেখানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অসুস্থ, অন্যদিকে তারেক রহমান আপাতত ফিরছেন না, এটা নিশ্চিত করেই বলা যায়। সেক্ষেত্রে সারা দেশব্যাপী বিএনপির যে প্রার্থিতা দেওয়া হয়েছে ধানের শীষ প্রতীকের, সেখানে কোথাও কোথাও সংকট আছে, সমস্যা আছে। আপনি কি মনে করেন যে তারেক রহমানের অনুপস্থিতিতে এই সংকটটা কিছুটা বেড়েছে, বা অনেক তৃণমূলের কর্মীরাও অনেকটা আশাহত, তারা প্রত্যাশা করেছেন ডিসেম্বরের শেষে বা শুরুর দিকে? আপনার একটা লাইনকে আমি অবজেকশন জানাতে চাই, আই এম সরি, পার্ডন মি। সেটা হচ্ছে যে আপনি বললেন উনি আসতেছেন না, এটা ধরেই নেওয়া যায়। কেন ধরে নেওয়া যায়? উনি তো আগামীকালও আসতে পারেন, 5 দিন পরেও আসতে পারেন। আপনারা কেন ধরেই নিচ্ছেন যে উনি আসতেছেন না নির্বাচনের আগে? উনি কি বলেছেন? আমার দল থেকে বলেছেন। সো ওয়াই ইউ পিপল আর অ্যাজিউমিং অ্যাবাউট বিএনপি? সো বিএনপির স্ট্র্যাটেজি, লেট বিএনপি হ্যান্ডেল, নাম্বার 1। নাম্বার 2, আপনি যেটা বলেছেন যে এই যে বিভিন্ন জায়গায় আওয়াজ, এটা তো খুব নর্মাল। আমরা এর চেয়ে আরো কঠিন কিছু যে হয়নি, আমরা এটাকে স্বাভাবিকভাবেই দেখছি। 17 বছর এক একটা আসনে আমাদের 5জন-7জন করে ক্যান্ডিডেট, তো এখানে একজনকে সিলেকশন দেয়া হয়েছে, তারপরে খুব মিনিমাম হয়েছে। তো এটা ঠিক হয়ে যাবে যখন চূড়ান্ত চলে আসবে, আপনার মনোনয়নপত্র যখন দাখিল হয়ে যাবে। আমাদের দলের কেউ বিএনপি ছেড়ে 17 বছর এত অত্যাচার হয়েছে, এত টাকা পয়সা ছড়াছড়ি করেছে আওয়ামী লীগ, এত লোভ দেখিয়েছে আসনে আসনে, কেউ কি বিএনপি ছেড়ে গিয়েছে নাকি? একজন ওই হ্যাডোমালা ব্যারিস্টার শাহজাহান ওমর কথা বাদ দেন, যদি এক্সেপশনাল ক্যানট বি অ্যান এক্সাম্পল। সো ওইখানে আপনি এটা বলতে পারেন না। আর আমাদের তো কোনো সমস্যার আমি কোনো কিছু দেখছি না, কারণ আমি নিজেও তো প্রার্থী। আমার যে আরেকজন যে ক্যান্ডিডেট ছিল, ওনার সাথে আমার কথা হয়েছে, আমরা একসাথে এক সময় রাজনীতি করতাম। উনি বললেন যে ভাই আমাকে একটু লাস্ট পর্যন্ত দেখেন। আর আমি বললাম তাহলে আমি আপনার থানায় প্রোগ্রাম, হ্যাঁ করেন, এর কোনো সমস্যা নাই। তো অনেকে আসছি, কাজ করছি, আর একটু সময়ও লাগে, একটু কুলিং পিরিয়ডও লাগে। সো দ্যাটস ওয়াই উই ডিক্লেয়ার্ড আর্লিয়ার। সো আমাদের এখানে কোনো সমস্যা আমি দেখছি না, দলের কোনো ইস্যু আমি দেখছি না যে নির্বাচনে জনাব তারেক রহমান 17 বছর দেশের বাইরে থেকে যে দলটা গঠন করেছেন, এই দলটা ভাঙেনি। আওয়ামী লীগ কতবার ভেঙেছে আপনি জানেন। গত 17 বছরে তারেক রহমান তৃণমূল পর্যন্ত কিভাবে, শুধু বিএনপি নয়, যুব দল, ছাত্র দল, কৃষক দল, শ্রমিক দল, মহিলা দল, স্বেচ্ছাসেবক দল, তাঁতি দল, মৎস্যজীবী দল, যারা যেটা কোনোদিনও হয়নি, আমরা দেখিনি। কিন্তু গত 17 বছর উনি নির্ঘুম দিন যাপন করেছেন, করে উনি এই যে সংগঠনটা দাঁড় করিয়েছেন, এখানে একটা ব্যাপক অবস্থা বিএনপির দাঁড় হয়ে গেছে। এবং এটা কিন্তু তারেক রহমানের পক্ষে সম্ভব। সেটা যদি বাইরে বসে সম্ভব হয় তাহলে অনেক কিছুই সম্ভব। কাজে ওইটাতে আমরা আপনাদের সাথে সাই দিতে চাচ্ছি না, বা এই আজামশন করা। নিশ্চয়ই আমরাও প্রত্যাশা করি যে বাংলাদেশে আগামী যে সময়টা আসছে, নির্বাচন আসছে, এটি সুষ্ঠু, স্বাভাবিক, সুন্দর হোক, সেটা আমরা প্রত্যাশা করি। সুন্দর একটা বাংলাদেশ আমরা প্রত্যাশা করি। নির্বাচনের সেই অর্থে 2 মাসের মতো বাকি আছে। এই সময়টাতে আপনি কি মনে করেন যে লেভেল প্লেইং ফিল্ড তৈরি হয়েছে? আপনার পর্যবেক্ষণ কি? দেখেন, আপনি 90-এর অবস্থা যদি দেখেন, 96-এর অবস্থা যদি দেখেন, 1-এর অবস্থা যদি দেখেন, লেভেল প্লেইং ফিল্ড তৈরি হইতে 3 দিনও লাগে না। ঠিক আছে? আপনি জানেন সমস্ত ওসিগুলো অলরেডি ট্রান্সফার্ড, শিফটেড, একজন আরেক জায়গায় ক্রিস ক্রস হয়ে গেছে। নতুন ডিসি অলরেডি যোগদান করে ফেলেছেন তাদের জায়গায়। নির্বাচন কমিশন প্রস্তুত, ইউনো ট্রান্সফার অনেক হয়ে গেছে, আন্ডার প্রসেস। তো 2 মাস 60 ডেজ, 45 ডেজ অলসো এনাফ। 1, 2 সেটা হচ্ছে বাংলাদেশের জনগণ ভোট দিতে কোনোদিনও ভুল করেনি। আমি তো মনে করি 70-এও ভুল করেনি। কোনোদিনও বাংলাদেশের জনগণ ভুল করে না।
এবং জনগণের জন্য 60 দিন অনেক ভালো সময়, অনেক বেশি সময় রাদার। নাম্বার 3 হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড বলতে আপনি কি বোঝাচ্ছেন জানি না। অলরেডি এই ট্রান্সফারগুলো হয়েছে এবং এই যে প্রশাসনের যে মানুষগুলো, আমরা সবাই দোষ দিই, আমি নিজেও দিই, কিন্তু বাস্তবতা হচ্ছে কি এই প্রশাসনের লোকেরা যখন যার তখন তার। রবীন্দ্রনাথের একটা 2 বিঘা জমির একটা লাইন আছে না, যে কি তুই হেথা বসি ওরে রাক্ষসী হাসিয়া কাটাস দিল। তার আগের লাইন হচ্ছে যখনই যাহার তখনই তাহার, এই কি জননী তুমি। তো এই ব্যুরোক্র্যাটরা যখন যার তখন তার। প্রফেসর ডক্টর ইউনূসের উপর যদি আমরা আস্থা রাখতে পারি, অবশ্যই এটা লেভেল প্লেইং ফিল্ড 2 দিনের মধ্যে তৈরি হয়ে যাবে। লেভেল প্লেইং ফিল্ড ইনফ্যাক্ট এখনও আছে। তো আমাদের কথাও তো ওসিরা শোনে না, আপনার সাব ইন্সপেক্টররাও শোনে না। একটা রিকোয়েস্ট করলে, একটা ন্যায্য রিকোয়েস্ট করলে, ভাই দেখবো এটা, ভাই তারা তো চলে হচ্ছে এনসিপির কথায়, জামাতের কথায়, ডিসিরা চলে, ইউনোরা চলে। আমরা বলি ডোন্ট কেয়ার, ওকে লেট দেম। বাট আমরা তো ভোট হলে তো জনগণ, ভোটটা আমি মনে করি প্রফেসর ইউনূস এটা নিরপেক্ষ একটা ব্যবস্থা করবেন এবং সিএসি অনেক যোগ্য মানুষ। আমরা 24-এর গণ অভ্যুত্থান নিয়ে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে 24-এর যে গণ অভ্যুত্থান হয়েছে সেখানে প্রায় 17 বছরের যে ফ্যাসিবাদ সেটা উৎখাত হয়েছে এবং অনেকেই মনে করেন এই ফ্যাসিবাদের উৎখাতের সাথে সাথে ভারতীয় আধিপত্যবাদেরও পতন হয়েছে। অনেক মানুষ জানতে চায় আগামীর বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের কি আবার রিস্টোর হবে? দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের মানুষের সামাজিক, অর্থনৈতিক, সবচেয়ে বড় জিনিস সাংস্কৃতিক যে পরিবর্তন ঘটেছে গত 17 বছরে, এই জায়গাগুলো তো কাজ করতে অনেক সময় লাগবে এবং সেই সময়ের সাথে দেখুন, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়েছি মেয়েরা ওড়না পরতেন, ফুলহাতা জামা পরতেন, আমরা তাকাই তো ভয় পাইতাম। কিন্তু এখন কিছু মেয়ে হিজাব পরে, বোরখা পরে, কিছু মেয়ে ডানা কাটা পরীর মতো ঘরে। যে সমাজটা আমাদের পোলারাইজেশন হয়ে গেছে, দ্বিখণ্ডিত হয়েছে। অর্থনীতিরও একই অবস্থা। বাংলাদেশের যে অর্থনীতির যে জিনি কোএফিসিয়েন্ট আমরা বলি, যেটাতে মেজার করে যে ইনকাম ডিস্ট্রিবিউশন কীরকম হয়েছে অর্থনীতির ভাষায়, সো এই ইনকাম ডিস্ট্রিবিউশনটা মানে আমি মনে করি বিশ্বের ওয়ান অফ দ্য হাইয়েস্ট। অফকোর্স আপনি নাইজেরিয়া বা মিশরের দিকে যদি তাকান সেখানেও আছে। আমাদের এখানে গণতান্ত্রিক দেশ হওয়ার পরেও মানে আমাদের ইনকাম ডিস্ট্রিবিউশনটা মানে 95% অ্যাসেট বিলংস টু 5% পিপল, স্টিল দেয়ার। সো বড়লোক আবার বড়লোক হচ্ছে, গরিব আরও প্রবলেমে ফাঁসছে। এটা অর্থনীতির। সাংস্কৃতিক বিষয়ের কথা আমি বললাম আপনাকে যে এদেশের সংস্কৃতি চর্চাগুলা, যেগুলো আমাদের নিজস্ব সংস্কৃতি আমরা বলি, লালন বলেন, ফিরোজশাহী বলেন, ভাটিয়ালি বলেন, পল্লীগীতি বলেন, আপনি আমাদের দেশাত্মবোধক গানগুলো বলেন, এইগুলাকে আমরা মার্কেটাইজ করতে পারিনি। রাদার আমাদের ভারতীয় সঙ্গীত, ভারতীয় অপসংস্কৃতি আমাদের মধ্যে খুব সন্তর্পণে ভেতরে ঢুকে গেছে। তো এর মাঝে যে সংস্কৃতির একটা ব্যাপক পরিবর্তন ঘটেছে, এখান থেকে এটা আমি মনে করি এদেশের বেস, আমরা কোন দিকে যাব সেটাতে আমরা নিজেরা যখন ঠিক হতে পারবো, তখন আমার মনে হয় যে আমরা ভারতীয় আধিপত্যবাদকে রুখতে পারবো। আমরা কিন্তু এখনো ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিছুই করছি না। ভারতের কোনো স্টেটে, কোনো একটা রাজ্যে বাংলাদেশের কোনো টেলিভিশনে দেখানো হয় না। বাংলাদেশে এখনো তাদের চ্যানেল চলে, প্রতিটি ঘরে 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 ঘরে, এবং বাচ্চারা বলেন, মা বোনেরা বলেন, বেশিরভাগ ওইসব চ্যানেলই দেখে। আমি কনজারভেটিভিজমের কথা বলছি না, আমি বলছি বাংলাদেশিদের কথা। কেন নয় সবার উপর বাংলাদেশ, কেন অন্যরা সবার উপর আসবে? তো এই যে কনসেপ্ট
যেটা আমি বলবো আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদের কনসেপ্ট, এটা এস্টাবলিশ হলে হয়তো এক সময় আমরা ভারতীয় আগ্রাসনের কে রুখে দিতে পারবো। আপনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন, আপনি ধানের শেষ প্রতীক নিয়ে লড়বেন নওগাঁ 3 আসন থেকে। ইনশাল্লাহ, আল্লাহ যদি বেঁচে বাঁচায় রাখে। ক্ষেত্রে আমার একটা প্রশ্ন হচ্ছে, আগামী জাতীয় সংসদ নির্বাচনের সংখ্যাগরিষ্ঠতা নিয়ে যদি বিএনপি সরকার গঠন করে, সেক্ষেত্রে গেল 17 বছর আমরা ভারতের সাথে বাংলাদেশের যে কূটনৈতিক সম্পর্ক দেখেছি, বিএনপির ক্ষেত্রে কেমন হতে পারে? দেখুন, এটা কিন্তু আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনক তারেক রহমান উত্তর দিয়েছেন বিবিসিতে, আপনারাও জানেন, সবাই জানেন। ঠিক ওইটাই হবে এবং ওইটাই আমরা বিশ্বাস করি, যে এখানে আলাদাভাবে ভাববার কোনো অবকাশ নেই। যে সবার আগে বাংলাদেশ, এটাই আমাদের কথা। বাংলাদেশের স্বার্থ বজায় রেখে অন্যের সাথে আমরা সম্পর্ক করব। বাংলাদেশের স্বার্থ যেখানে হানি হবে, বাংলাদেশিরা যেখানে ছোট হবে, সে জায়গায় আমরা কখনো যাইনি ইতিপূর্বে। বাংলাদেশ জাতীয়তা, আপনি জানেন ম্যাডাম খালেদা জিয়ার সময়ের একটা কথা বলি আপনাকে, এটা আমি প্রায় বলি, কারণ আমি হিসাব বিজ্ঞানের ছাত্র ছিলাম, তো একটু কাস্টমস ল পড়েছিলাম। আমাদের সময় ম্যাডাম খালেদা জিয়ার প্রথমবারের সময় ভারত আমাদের পাটের আমদানির উপর ভারত অ্যান্টি ডাম্পিং ডিউটি বসালো। মানে নর্মাল যে ডিউটি ছিল এর উপর, যেমন ডোনাল্ড ট্রাম্প বসালো এবার। তাতে কি হলো, আমাদের পাট আর ইন্ডিয়া নিচ্ছিল না। একটা বড় বাজার ছিল ভারত আমাদের, ডিউ টু ট্রান্সপোর্টেশন কস্ট ইজ চিপার টু সেন্ড দ্য ইন্ডিয়া। ইন্ডিয়া তখন ম্যাডাম এটা কি করলেন, ম্যাডাম তাদেরকে বললেন, চিঠি লিখলেন, হলো না, বৈঠক হলো না। ম্যাডাম কিন্তু এটা ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে এটা তুললেন এবং সেখানে শুনানি হলো, বাংলাদেশ জিতল। আমার মনে হয় ক্লিয়ার হয়ে গেছে বিএনপির পররাষ্ট্রনীতি ভারতের সাথে কি হবে। ভারত আমাদের অনেক বড় একটা দেশ, ভারতের অর্থনীতি অনেক বড়, ভারত একটা বৈচিত্র্যময় দেশ। তাদের সাথে আমাদের শত্রুতার তো দরকার নেই, কিন্তু আমাদের স্বার্থ রেখে আমরা ভারতের সাথে কাজ করব। না, চমৎকার করে আপনি বলেছেন। আমরা একটু আপনার সংসদীয় আসন নিয়ে কথা বলতে চাই, নওগাঁ 3 আসন নিয়ে কথা বলতে চাই। সামনে তো নির্বাচন, আপনার সংসদীয়, আপনার নির্বাচিত এলাকার মানুষজন নিশ্চয়ই অনেক কিছু প্রত্যাশা করেন বা আপনাদেরও প্রতিশ্রুতি থাকে। আপনার এলাকা নিয়ে আপনার কি স্বপ্ন আছে? আমার স্বপ্ন হচ্ছে, আমরা যদি বিএনপি ম্যাডাম খালেদা জিয়ার সেই দেয়া ভিশন 2030 এবং তারেক রহমান যে যুগপৎ আন্দোলনের সাথীদের নিয়ে, অন্যান্য রাজনীতিবিদদের নিয়ে যে 31 দফা দিয়েছেন, এটার ইমপ্লিমেন্টেশন যদি আমি আমার এলাকায় দুর্নীতিমুক্তভাবে করতে পারি, তাহলে আমার মনে হয় তাদের আশা আকাঙ্ক্ষার আমি অধিকাংশই পূরণ করতে পারবো। এর পাশাপাশি এলাকা বেশি যে কিছু ডিমান্ড থাকে, যেমন আমাদের এলাকায় আমি মাদক অনেক হাই লেভেলে দেখেছি, তরুণ সমাজ নষ্ট হয়ে যাচ্ছে, এটাকে আমি টপ প্রায়োরিটি দেব এবং সম্ভব হলে 30 দিন 60 দিন যদি নাও হয়, ম্যাক্সিমাম 100 দিনের মধ্যে এটা জিরো করে দেবো। এর জন্য প্রশাসনের সাথে আমার যা করা লাগে, যে লেভেলে যেতে হয় আমি যাব ইনশাল্লাহ। 1 2 যেগুলা কাজ আমি সেগুলাই করব, যেগুলা আমার লোকাল ডিমান্ড। আমি মনে করি বাংলাদেশের ভূমি অনেক গল্প, মানুষ অনেক বেশি, এখানে কৃষি পণ্যকে আরও হয়তো একটা লেভেলে নিয়ে যাওয়া যাবে, কিন্তু তারপর আবার একটা লিমিটেশন আছে। সো আমার মনে হয় আমরা যদি নলেজ বেস সোসাইটি করতে পারি, জ্ঞান নির্ভর এবং প্রযুক্তি নির্ভর শিক্ষাটা করতে পারি, সেই প্রযুক্তি নির্ভর শিক্ষা দেওয়ার পর আমরা যদি এটাকে এক্সপোর্ট করতে পারি, আমাদের ভবিষ্যৎ জেনারেশনকে, তরুণ প্রজন্মকে বিভিন্ন জায়গায় পাঠাইতে পারি দেশের বাইরে, আমার মনে হয় এটা আমাদের জন্য ব্যাপক ফরেন কারেন্সি রাদার সেন্ডিং লেবার। সো এটা আমি আমার এলাকায় স্কুলের শিক্ষার পরিবেশ নিয়ে আসার জন্য কাজ করব এবং শিক্ষক নিয়োগের ক্ষেত্রে কোনো দুর্নীতি করব না। আরও কিছু লোকাল ছোট ছোট বিষয় আছে, যেমন হাট বাজারগুলোর কর অনেক হাই। একজন কৃষক যখন তার পণ্য বাজারে নিয়ে যাচ্ছেন সরাসরি, তখন তাকে কর দিতে হচ্ছে। যে হাটটার এক সময় বছরে ইজারা হতো 10 লাখ টাকায়,
আপনি যদি টাইম ভ্যালু অফ মানি হিসাব করেন আজ থেকে 20 বছরের তুলনায়, সেটা এখন খুব বেশি হলে 50,000 টাকা বা 5 লাখ টাকা হওয়ার কথা, কিন্তু সেই হারটা এখন হচ্ছে 7 কোটি টাকায়। তো সরকার রেভিনিউটা নিয়ে যাচ্ছে কার কাছ থেকে? আমার কৃষকদের কাছ থেকে। তারা ছাগল বিক্রি করলেও কর দিতে হচ্ছে, ছাগল কিনলেও কর দিতে হচ্ছে। ধান হাটে নিয়ে যদি যায় 45 কেজিতে মন তাকে ধানের দিতে হচ্ছে, আম 45 কেজিতে মন দিতে হচ্ছে। সে যদি মরিচ 22.5 কেজি মরিচ নিয়ে হাটে যায় 20 কেজির দাম পাচ্ছে। এই যে কৃষকদের শোষণ করা হচ্ছে, এই কারণেই অন্তত এই কাজটা আমি করার চেষ্টা করব। অবশ্যই প্রশাসনের সহায়তা লাগবে। সেটা হচ্ছে যে কৃষকরা যেন সরাসরি কৃষক যখন তার প্রাইমারি প্রোডাক্টটা বেচবে, নট অ্যাজ এ ট্রেডার বাট অ্যাজ এ ফার্মার, ওই হাটে যেন তার কাছ থেকে কোনো খাজনা আদায় করা না হয়, এইটা করব। আরেকটা হচ্ছে আমাদের স্কুলে আমি খুব অবাক হয়ে একটা জিনিস দেখেছি আমাদের এলাকায়, স্কুলের মাঠগুলোতেই হাট, এবং মাঠে ধুলো ঘাস জমবার কোনো অবকাশ নেই। বাচ্চারা যখন যায় নাকে ধুলো পড়ে এবং তারা বিভিন্ন রোগে আক্রান্ত হয়, কিন্তু অবাক কাণ্ড, প্রশাসন এখানে উদাসীন। আমি চেষ্টা করব এলাকায় যদি কোনো খাস জায়গা পাওয়া যায় হাটগুলো সেখানে স্থানান্তর করে স্কুলের মাঠগুলো বাচ্চাদের জন্য মুক্ত করে দেওয়া, যাতে তারা খেলাধুলা করতে চমৎকার সেটা যেন ভালো থাকে। না, এটার কারণ হচ্ছে আমি তো গ্রামে মানুষ, আমি তো গ্রামের স্কুল থেকে মেট্রিক পাস করা লোক আমি। তো আমার চোখে আরও অনেক কিছু আছে আমার এলাকার, যেমন আমার এলাকার বাচ্চারা বেশ মেধাবী, রেজাল্টও ভালো করে, কিন্তু ক্যারিয়ারের দিকে যে তারা আর, এই কারণে আমি ইতিমধ্যে একটা ক্লাব করেছি সৃষ্টি নামে। ক্লাবটা আমি আর উদ্বোধন করার সময় পেলাম না, কিন্তু আমার স্ত্রীও একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক ছিলেন, রোকেয়া হলের বিতর্ক ক্লাবের সেক্রেটারি ছিলেন। আমরা মুখোমুখি টেলিভিশনে ডিবেটও করেছি, তো পক্ষে বিপক্ষে আমরা ছিলাম। ওনাকে নিয়ে আমি বাচ্চাদের সকালবেলা করে শুক্র শনি করে আমি বিতর্ক, শুদ্ধ উচ্চারণ, বাচনভঙ্গি, দেশ বিদেশের বিভিন্ন সাধারণ নলেজ, বিভিন্ন সংস্কৃতির বিভিন্ন দিকগুলো, ক্যারিয়ার কাউন্সেলিং, এগুলো আমি করাচ্ছি দীর্ঘদিন থেকে। সো এটা একটা প্ল্যান আছে, যাতে করে তারা ভবিষ্যতে বিসিএস ফাইবা ফেস করতে পারে ভালোভাবে, আরো ভালো। না, বুঝতে পেরেছি আসলে আপনার চমৎকার চিন্তা ভাবনা। আপনার জন্য আমাদের পক্ষ থেকে নিরন্তর শুভকামনা। আরেকটা সরি, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমার যেটা থানা সেটা হচ্ছে বদলগাছি থানা। বদলগাছি থানায় একটা ঐতিহ্যবাহী জায়গা আছে, তার নাম হচ্ছে পাহাড়পুর বৌদ্ধবিহার। সো এই পাহাড়পুর বৌদ্ধবিহারটা আপনি জানেন জাতিসংঘের তৎকালীন একসময় মহাসচিব জাভিয়ার পেরেজ দা কুয়েলারও এসেছিলেন এক্ষেত্রে দেখতে, কিন্তু এটাকে আমরা পর্যটনের একটা অবারিত জায়গা হিসেবে বিশ্বের সামনে কিন্তু আমরা এটাকে তুলে ধরতে পারিনি। এটা করার ইচ্ছা আছে। আর মহাদেবপুরে একটা ইচ্ছা আছে, হচ্ছে সেখানে একটা নদী আছে, আত্রাই নদী, খুব বিখ্যাত। নদীটার প্রপার ইউটিলাইজেশন করা, এখান থেকে যেন অর্থনৈতিকভাবে এবং পরিবেশগতভাবে মানুষ সুবিধা পায়, সেরকম কিছু কাজ করার ইচ্ছা আছে। অবশ্যই আমরা আমাদের পক্ষ থেকে আপনার জন্য নিরন্তর শুভকামনা থাকলো। আপনি নিশ্চয়ই ভালো কিছু করবেন, তেমনটাই প্রত্যাশা করি। আমরা একটু আন্তর্জাতিক ইস্যু নিয়ে আপনার সাথে কথা বলতে চাই। নিশ্চয়ই আপনি সমসাময়িক বিষয়গুলো নিশ্চয়ই জেনে থাকবেন, নিশ্চয়ই খোঁজ খবরও রাখেন। আপনি জানেন যে সারা পৃথিবীতে প্রায় 200 কোটিরও কম বেশি মুসলমান আছে, কিন্তু সারা পৃথিবীতে সমসাময়িক সময় কিংবা ইতিপূর্বে বড় সংকটগুলো যদি বলি, বড় সংকট সৃষ্টির পেছনে মুসলমানদের যে ভূমিকা আমরা কেউ দেখি না। যুদ্ধ কিংবা কোনো দেশ দখল কিংবা ধরেন কোথাও বোমা মারা, এই ব্যাপারগুলো মুসলমানরা কখনো করে না, কিন্তু সারা পৃথিবী জুড়েই দেখা যায় হিন্দু তৈরি হয়েছে, মুসলমান, হিন্দু, খ্রিস্টান, তারপরে সবারই বৌদ্ধ, সবারই একটা বিরাগ ভাজন মুসলমানরা হয় সব জায়গাতেই সারা পৃথিবীতে। এটা কেন? এই আপনার পর্যবেক্ষণটা একটু জানতে চাই। আপনি যদি মধ্যপ্রাচ্যের দিকে তাকান, মধ্যপ্রাচ্যের সৌদি আরব, দুবাই, বাহরাইন, কাতার, ওমান, এই কান্ট্রিগুলোতে আমি একসময় 5 বছর আমি বিদেশি কোম্পানিতে থাকার সুবাদে আমি ছিলাম মধ্যপ্রাচ্যে, দুবাইয়ে। আমি ওয়াজ অন দ্য মিনা কান্ট্রি, মিডল ইস্ট অ্যান্ড ইস্ট আফ্রিকা কান্ট্রির রেসপন্সিবল ছিল আমার।
এই কান্ট্রিগুলোর কিন্তু কোনো কারোই কিন্তু অ্যাটমিক পারমাণবিক নাই, ক্ষমতা নেই। আপনি বলতে পারেন কেন? কোনো উত্তর নাই। আচ্ছা, ইরান যখন কাজ করার চেষ্টা করছে তখন কিন্তু অনেকেই ইরানের বিরুদ্ধে। মানে আমি এইটাই বলতে চাচ্ছি যে খোলাফায়ে রাশেদিনের পর থেকে অটোমান সাম্রাজ্যের ইতিহাস এবং অটোমান সাম্রাজ্যের পতন, তারপরের যে ইতিহাসগুলো, এগুলোতে এসে মুসলমানরা তাদের ইমানি শক্তির চাইতে, আল্লাহর তৌহিদবাদের চাইতে তাদের নিজস্ব স্বার্থগুলাকে বড় করে যখন দেখা শুরু করলো, তখন বিভিন্ন রাষ্ট্রগুলো আলাদা হয়ে গেল, তাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলে আসলো। এবং তারই সিলসিলায় কিন্তু সব জায়গায়, আমাদের দেশেও কিন্তু আপনি বলেন পীর স্টাইলে যদি যান, কতগুলা পীর আছে আপনি গুনতে পারবেন হাতে, এবং এক এক পীরের কিন্তু এক এক তরিকা। আপনি যদি রাজনৈতিক দলগুলোর দিকে তাকান, চরমনাই না, চরমনাই হচ্ছে ওটিকে ইসলামী আন্দোলন, ওনারা জামাতে ইসলামকে যত বাজেভাবে বকাঝকা করতেন ওপেনলি, এইটা আমি মনে করি এদের এটি কোনো সভ্য ভদ্র মানুষের ভাষা না। আমি কিরকম এটা তো আপনি বুঝবেন, আপনি কিরকম আমি বুঝবো। এখন জামাত ভালো না খারাপ, পিপল উইল ডিসাইড। তুমি আরেকটা রাজনৈতিক দল তুমি চালা, তুমি কি করে এভাবে কথা বলতে পারো? তার মানে আমি জামাতকে সাপোর্ট করছি না। আর তারপর দেখেন কি তরিকত ফেডারেশন, মাইজ ভান্ডার, অনেক বিভেদ, অনেক গোলাপ ফুল মতাদর্শ আছে। আপনি সরসিনা, মির্জাগঞ্জ একটা আছে, ফুরফুরা শরীফ, মানে হাজারো রকমের পীর আছে। এবং তাদের আরেকটা আছে এখানে কি জানো একটা দেওয়ানবাগি, আমার বাড়ির সামনে, গ্রামের বাড়ির সামনে একটা বিশাল বড় একটা ইয়ে আছে, এটা হচ্ছে কি অনন্তকাল ব্যাপী মাহফিল। হোয়াট ইজ দিস? তার মানে কিয়ামত পর্যন্ত এটা থাকবে। তো আমাদের দেশের এই যে আপনার ওহাবি সিস্টেম, আমাদের দেশে দেওবন্দি সিস্টেম, পীর সিস্টেম, জামাত সিস্টেম, ওনারাও তো এক হতে পারে না। অর্থাৎ আপনি বলতে চাচ্ছেন সারা বিশ্ব জুড়ে মুসলমানদের মধ্যে যে অনৈক্য, মতভেদ, এগুলোই কি হচ্ছে টানতেছি, মানে ওগুলার কারণেই কিন্তু ওগুলা। তারপর কি দেখেন আমাদের বাংলাদেশে, হ্যাঁ ইতিহাস বলে এইটা যে হজরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি, আপনার হজরত শাহ মকদম, শাহ পরাণ, তারা এই দেশে আসছেন বিদায় হজের পর, ঘোড়া নিয়ে এসে আমাদেরকে দাওয়াত দিয়েছেন, আমরা গ্রহণ করেছি ইসলাম ধর্ম, আমাদের পূর্বপুরুষ করেছে। সেটার আবার আরেকটা সিলসিলা কি তারা নামাজও পড়েন না বলে আত্মার সম্পদ, তারা আধ্যাত্মিক লাইনে আছে। এই যে আমরা কোরআন এবং হাদিস এখান থেকে যখন আমরা আলাদা হয়ে, বিচ্ছিন্ন হয়ে নিজেদের সুবিধার জন্য মতবাদ তৈরি করি, তখন কিন্তু আর ইসলাম পৃথিবীতে থাকে না, তখন ইন্ডিভিজুয়ালিজম চলে আসে, যে যার মতো চলে। সেটারই সার্বিক একটা আমি মানে প্রতিফলন আমি মনে করি, সাজাই বলতে পারেন, সেটারই একটা সাজা মুসলমানরা ভোগ করছে সারা পৃথিবী। না, একদম ঠিক বলেছেন। তবে আমরা দেখছি অতি সম্প্রতি ইউরোপে, বিশেষ করে আমরা আমেরিকাতেও দেখছি যে ইসলাম গ্রহণের হার কিন্তু বেড়ে গেছে, জরিপ বলছে। এটার কারণ কি বলে মনে করেন? না, এটা ইসলাম তো যুগে যুগেই বেড়েছে। ইসলাম তো ওই 570 খ্রিস্টাব্দ থেকেই তো এটা বর্ধিস নয়, এখনো বাড়ছে, বাংলাদেশেও বাড়ছে অনেক। ইসলাম কেন দেলোয়ার হোসেন সাঈদীর, মৌলানা দেলোয়ার হোসেন সাঈদীর মাধ্যমে অনেক মানুষ হয়েছে। এই যে আমাদের ওয়াজ মাহফিলগুলো হয় বিভিন্ন এলাকায়, এগুলোর মাধ্যমে তো অনেক লোক ইন্সপায়ার্ড হয়। তো আমি বলি ব্যাটারিটা চার্জ দিয়ে আসি, আমি এই জন্য ওয়াজ মাহফিলগুলো মিস করি না। এখন বিষয় হচ্ছে যে এই ইসলাম যে বাড়ছে, লোকজন গ্রহণ করছে নতুন নতুন, এটার কিন্তু উল্টা দিকও আছে জানেন। মানে আমরা যারা রাজনীতি করি, আমরা অনেক কিছু দেখি এবং মজা পাই তৃণমূলের রাজনীতি। যে লোকটা হয়তো ইসলাম গ্রহণ করলো, ও হয়তো ভিক্ষাবৃত্তির দিকে যাচ্ছে।
হ্যাঁ এবং হ্যাঁ ভাই ওই যে আমাকে চিনেননি, আমি নতুন ইসলাম গ্রহণ করছি। হ্যাঁ ভাই বলে নো মুসলিম। আমি বলেন ভাই কি করা লাগবে ভাই, মানে হি ইজ আস্কিং সাম ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স। কিন্তু আমাদের নবীর তো সুন্নত এটা ছিল না, ইউ গো অ্যান্ড ওয়ার্ক ফর ইয়োর সেলফ। তো আমাদের রিলিজিয়াস যে বিষয়গুলো এগুলো নিয়ে কথা বলা খুব মুশকিল। আমি ধর্মীয় জ্ঞান সম্পর্কে নয়। তো আমার কাছে বটম লাইন মনে হয়েছে, মানুষ যদি তার নিজের স্বার্থ না দেখে কোরআন আর হাদিসের উপর আমল করে, আমার মনে হয় যে তাদের আমরা আবার একসাথে আসতে পারবো, আবারও আমাদের মধ্যে আল বিরনি আসবে, আবারও আমাদের সেই যুগ ফেরত আসবে, আবারও আল জাবের আসবে। হ্যাঁ, সো আমরা মধ্যপ্রাচ্যের অন্যতম বড় একটা সংকট নিয়ে একটু কথা বলতে চাই। আপনি জানেন যে গেল 2 বছর থেকে গাজা উপত্যকায় যে ধরনের নৃশংসতা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী, অতি সম্প্রতি তাদের মধ্যে যুদ্ধবিরতি হয়েছে আপনি জানেন, কিন্তু যুদ্ধবিরতি সত্ত্বেও আন্তর্জাতিক আইন বলে যে একটা কথা আছে সেটা তারা তোয়াক্কা না করে আবারও কিন্তু প্রায় প্রতিনিয়তই গাজা উপত্যকায় আবারও হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এই বিষয়টাকে আসলে আপনি কিভাবে দেখেন? ইসরায়েলেরও তো তাদের জন্মই তো হয়েছে বিট্রিয়ার হিসেবে, তাই না? আপনি যদি ইসলামের ইতিহাস যদি বিশ্বাস করেন, সেক্ষেত্রে তারা এটা করবে খুবই স্বাভাবিক। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমরা কি করছি? সৌদি আরব কি করছে? দুবাই কি করছে? এইটাই তো একটা বড় প্রশ্ন, তাই না? কাতার কি করছে? আমাদের ভাইরা কি আমাদের ভাইদের দেখছে কিনা? আপনি কি জানেন নীরবে একটা সমস্যা হয়ে গেছে মধ্যপ্রাচ্যে, হচ্ছে ইয়েমেনটা ধ্বংস হয়ে গেছে। কে করেছে? এটার প্রতিবাদ কি কেউ করেছে? আমেরিকা করেছে? এটার প্রতিবাদ কি ভারত করেছে? এটার প্রতিবাদ কি কোনো মুসলিম বিশ্ব করেছে? আপনার বাংলাদেশ করেছেন? এই যে হচ্ছে, আমাদের দেশের সকল ইসলামিক দলগুলো তারা এখন ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত। আমার ফিলিস্তিনি ভাইদের নিয়ে একটা সময় কিন্তু করতেন তারা, জুমার নামাজের পর ফিলিস্তিনিদের পক্ষে মিছিল হতো। কেন এখন হচ্ছে না বলতে পারেন? আমরা কি আবারও ওই তাদের কলেজে বসছি না? আমেরিকা আমাদের ভিসা দিবে না, ইউরোপ আমাদেরকে অ্যাকসেপ্ট করবে না, এই ভয়ে কি আমরা এখনো চুপ নাই? আমি বিএনপিকে বলছি না, এখন বিএনপি তো ইসলামিক দল না, বিএনপি বাংলাদেশি দল। বিএনপির কাছে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড়ি, সমতল, আদিবাসী, পাহান সব সম্প্রদায়ের দল হচ্ছে বিএনপি দল। আই এম নট টকিং অ্যাবাউট বিএনপি। সো লেটস ব্লেম টু অল দোজ পলিটিক্যাল পার্টিস who does politics for Islam as per their statement. So why they are not at least protesting? কারণ তারা হয়তো আমেরিকার ভিসাটা পাবে না, তাহলে তো মুসলমানরা যুগে যুগে মার খেতেই থাকবে। আপনি বলতে পারেন ভাই আপনিও তো মুসলমান, আপনি করেন না কেন? আমি ফেসবুক স্ট্যাটাস দিই, আমি বারবার ভিসার জন্য। আমার মেয়ে আমেরিকায় পড়ালেখা করেছে, আমার মেয়ের কনভিকশনে আমি যেতে পারিনি, ভিসার জন্য অ্যাপ্লাই করে আমি রিজেক্টেড। আমার শ্বশুর শাশুড়ি, আমার ইনলজের শুধুমাত্র আমার বউ থাকে আমার শ্বশুর পরিবারে বাংলাদেশে, আমাকে তারপর ভিসা দেয়, কারণ আমি খুবই সোশ্যাল মিডিয়ায় আমেরিকার ব্যাপারে আমি সোচ্চার। আমি তো অন্তত এইটুকু করেছি। সো ইসলামের জন্য আমি একটাই দেখি যে আল্লাহ যদি আমাদেরকে বাঁচায়, ওই লাস্টে ওইটাই সবার মতো। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে আছি, আমরা একটু জানতে চাই যে এই যে ইসরায়েলের আগ্রাসন, সেটি কিন্তু আমরা দেখেছি চলতি বছরে ইরানেও চালিয়েছে, এবং আপনি দেখেছেন যে 12 দিনের সেই যুদ্ধে ইরানও ব্যাপক প্রতিরোধ গড়ে তুলেছিল। অতি সম্প্রতি ইরানের যে পার্লামেন্ট আছে, সেই পার্লামেন্টের স্পিকার বলেছেন যে আমেরিকার সহযোগিতা যদি ইসরায়েল না নেয়, সেক্ষেত্রে যুদ্ধে 1 সপ্তাহ লাগবে না ইসরায়েলকে হারাতে। বিষয়টা নিয়ে আপনার কি পর্যবেক্ষণ বা কি মতামত? ইরানিরা তো আজকের যোদ্ধা না, এবং ইরান পারস্যর যে আমাদের ভারত উপমহাদেশে একটা বড়, যেমন নামাজ শব্দটা কিন্তু আরবিক শব্দ না, সালাত, কিন্তু নামাজ কিন্তু পারস্য থেকে এসেছে, ইরান থেকে এসেছে। ইরানিদের প্রভাব এই এশিয়াতে ব্যাপক। তারা বুদ্ধিমান, বুদ্ধিদীপ্ত, তারা যোদ্ধা, এবং তারা একমাত্র দেশ যারা আমেরিকার সাথে বছরের পর বছর আমার মনে হয় লড়াই করে নিজেদেরকে বাঁচিয়ে রেখেছে। এবং সেখানে খনিজ সম্পদ বলেন, এবং তাদের খনিজ সম্পদ আমি বলি না, আমি বলি যে তাদের মানসিক বল অনেক
খাই। এখন আমেরিকার সাথে পারছে না, আজকে পারছে না, হয়তো একদিন পারবে। ইসলামের ইতিহাস তো সেটাই বলে যে কেউ যদি আল্লাহর উপর তাওয়াক্কুল রাখে, আল্লাহ তাদেরকে মদত করবে, এটা আমি বিশ্বাস করি। তো ইসরায়েলের এটাতে আমার মনে হয় সারা বিশ্বের মুসলমান এক হয়ে গেলে সেটা খুব ইজি হতো, কিন্তু এই যে বললাম নিজের স্বার্থের কারণে আমরা দ্বিধান্বিত। আমার মনে হয় একদিন আমেরিকা থাকবার পরও হয়তো ইরান একদিন এখানে ইরানের নেতৃত্বেই বিজয় হবে একদিন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আসার জন্য। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এক গুরুত্বপূর্ণ সময় আমাদের দেওয়ার জন্য। ধন্যবাদ, থ্যাংক ইউ আমাকে আনার জন্য। সুপ্রিয় দর্শক, আজ শেষ করছি। পরবর্তী পর্বে দেখা হবে অন্য কোনো একজন বিশিষ্ট অতিথির সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আন্তরিক অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।